আজকের ক্লাসে যেটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যেটা বুঝতে অনেকের একটু কঠিন লাগে, অসুবিধা হয় এবং খুব এনথুজিয়াস্টিক একটা ব্যাপার যে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্টিং কিভাবে হয়। এই যে আমরা এত শুনি চারিদিকে, সিনেমাতে বিভিন্ন চারিদিকে শুনতে থাকি, ফরেনসিক সায়েন্স, ফিঙ্গারপ্রিন্টিং, হাউ টু ইনভেস্টিগেশন অ্যাকচুয়ালি কিভাবে হয়। তো আজকের এই ইন্টারেস্টিং টপিক, এবং যারা নিট, বোর্ড, এনি কম্পিটিটিভ এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস এবং সবার জন্যই খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যে কেউ এটা দেখতে পারে, কারণ এটা সবার জানা দরকার। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা নিয়েই আজকে চেষ্টা করবো আলোচনা করার খুব সহজভাবে। যদিও এটা খুব টাফ একটা টপিক, খুব ক্রিটিক্যাল একটা টপিক, চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে যাতে সবাই বুঝতে পারে, সেইভাবেই আজকের ক্লাসটা অনগোয়িং করানোর। তো 2 মিনিট ওয়েট করব, সবাই জয়েন করে যাক। 2 মিনিট ওয়েট করব, সবাই জয়েন করে যাক, যেহেতু এই মুহূর্তে প্রিমিয়ার চলছে। তো প্রায় মাঝে একটা মাস গ্যাপ গেছে, বেশ কিছুদিন ক্লাস নিতে পারিনি, নর্মাল ইউটিউবের ক্লাসগুলো নিতে পারিনি। তো আজ ভাবলাম যে এইটা নিয়ে ক্লাস করানো যাক, কারণ এটা খুব দারুণ একটা টপিক। তো সেটা আমরা অনগোয়িং করতে করতে ধীরে ধীরে বুঝতে পারবো। 2 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করে যাক, তারপর শুরু করছি। হ্যাঁ, ওকে, শুরু করবো এবার, লেটস স্টার্ট। আমরা একদম প্রথম থেকে স্ক্রিনে একটা ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি খুব অল্প সময় নেব, খুব বেশি সময় নেব না, এবং খুব সহজ করে জিনিসটা আমি সবার সামনে রাখবো, যাতে সবাই ইজিলি বুঝতে পারে। সে কোনো স্টুডেন্ট হোক বা যে কেউ হোক, যে কোনো সাধারণ মানুষ খুব সহজভাবে বুঝতে পারে। তো একটা ছবি আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেটা নর্মালি আমরা থাম্ব, আমাদের থাম্বের, অর্থাৎ যখন আমরা এই বুড়ো আঙুলের ছাপ দিই, যেটাকে আমরা টিপসই বলি, তো সেটারই একটা ছাপ দেখতে পাচ্ছি, যেটা একটা নর্মাল ফিঙ্গারপ্রিন্ট। এটা কিন্তু একটা নর্মাল ফিঙ্গারপ্রিন্ট, এটা নর্মাল ফিঙ্গারপ্রিন্ট। তো এটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি একদম প্রথমে এটা একটু ক্লিয়ার করি, কারণ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে যাওয়ার আগে নর্মাল ফিঙ্গারপ্রিন্টটা একটু কনসেপ্টটা বুঝিয়ে দিই, তবে ওটা বুঝতে সুবিধা হবে। এটা কিছুই নয়, এটা খুব ইউনিক একটা ব্যাপার। কারণ এই যে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ যেটা আমাদের নর্মাল, এই বুড়ো আঙুলে যেটা আমরা টিপসই দিই বা টিপ ছাপ দিই, এই যে নর্মাল যেটা ফিঙ্গারপ্রিন্ট, এটা খুব ইউনিক একটা ফিঙ্গারপ্রিন্ট। কেন? এই কারণেই এটা ইউনিক। একটা বাচ্চা যখন তার মায়ের গর্ভে থাকে, সেই মুহূর্তে ওই বাচ্চাটার হাতের যে এই থাম্বটা কিভাবে মুড়ে থাকে, তার উপর নির্ভর করে এই প্রত্যেকটা রেখা, এই যতগুলো এইভাবে রেখা দেখছো, এইভাবে প্রত্যেকটা রেখা কিন্তু তৈরি হয়। এবং এটা এতটাই ইউনিক, গোটা বিশ্বে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা আলাদা, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা ডিফারেন্ট, ইভেন আরো একজনের ক্ষেত্রে ডিফারেন্ট। অর্থাৎ আমরা যখন আইডেন্টিক্যাল টুইন্স এর ক্লাস করি, আমি জানি না কতজনের মনে আছে, যখন আমি ক্লাসে বুঝিয়েছিলাম সেখানে বলেছিলাম যে যদি আইডেন্টিক্যাল টুইন্সও হয়, অর্থাৎ টুইন্সের ক্ষেত্রে, অর্থাৎ সমযমজের ক্ষেত্রেও এই ফিঙ্গারপ্রিন্টটা আলাদা হয়। যে কারণে এই ফিঙ্গারপ্রিন্ট সমস্ত জায়গাতে, আধার কার্ডের ক্ষেত্রে, ব্যাংকের লিঙ্ক, ব্যাংকে টাকা তোলা, এনিথিং, কোনো পরীক্ষা দিতে যাওয়া, কোথাও অফিসের কাজ, এনি জায়গাতেই থাম্ব এক্সপ্রেশন বা ফিঙ্গারপ্রিন্টকে আমরা ইউজ করে থাকি। কারণ এটা এতটাই একটা ইউনিক জিনিস, যেটা সমস্ত মানুষের ক্ষেত্রে আলাদা হয়। ইভেন দুটো যমজ বাচ্চার ক্ষেত্রে বা দুটো যমজ যে কোনো বাচ্চার ক্ষেত্রে সম্পূর্ণভাবে এটা আলাদা হয়। তবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা কি? একদম প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সাথে নর্মাল ফিঙ্গারপ্রিন্টের কোনো রকমের কোনো কানেকশন নেই। তাহলে আমরা বলছি কেন ফিঙ্গারপ্রিন্ট? ফিঙ্গারপ্রিন্ট এই কারণেই বলছি, কারণ যেহেতু এই ফিঙ্গারপ্রিন্ট, নর্মাল ফিঙ্গারপ্রিন্ট একটা ইউনিক জিনিস, যে কারণে এই ফিঙ্গারপ্রিন্ট নামটাকে ডিএনএ এর সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে, জাস্ট এটাই ব্যাপার। এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সাথে নর্মাল ফিঙ্গারপ্রিন্টিং এর কোনো মিল নেই। তো একটা জায়গাতে টুইস্ট রয়েছে। সমস্ত মানুষের ক্ষেত্রে, সমস্ত মানুষের ক্ষেত্রে নর্মাল যেটা ফিঙ্গারপ্রিন্টিং বললাম, যে গোটা বিশ্বে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের ক্ষেত্রে নর্মাল ফিঙ্গারপ্রিন্টিংটা আলাদা আলাদা হয়। ইভেন আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রেও আলাদা হয়। কিন্তু এই ডিএনএ এর ফিঙ্গারপ্রিন্টিং সমস্ত মানুষের ক্ষেত্রে তো আলাদা হয়, সমস্ত মানুষের ক্ষেত্রে তো আলাদা হয়, কিন্তু একটা জায়গাতে সেম হয়। অর্থাৎ এমন পৃথিবীতে দুজন মানুষ থাকতে পারে যাদের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা সেম হবে, কিন্তু নর্মাল ফিঙ্গারপ্রিন্টিং সেম নয়। এটাও আমি যখন আইডেন্টিক্যাল টুইন্স পড়াই তখন এটাও বলে দিয়েছিলাম, যে যারা আইডেন্টিক্যাল টুইন্স হবে, যারা আইডেন্টিক্যাল টুইন্স হবে তাদের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা সেম টু সেম ম্যাচ করে যাবে। কেন? তাদের বাবা এবং মা একজনই, বাবা এবং মা আলাদা নয়, ওই বাবা মায়েরই দুজন সন্তান, অর্থাৎ ওই যে টুইন্স,
একজন প্যারেন্টসের কাছ থেকে বা ওয়ান সেট প্যারেন্টসের কাছ থেকে এসছে, যে কারণে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে সেম, বাকি সবার ক্ষেত্রে আলাদা, কিন্তু আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে নর্মাল যে ফিঙ্গারপ্রিন্ট এটা সম্পূর্ণভাবে আলাদা হয়। বোঝা গেল আশা করছি এইটুকু। এটা নর্মাল কনসেপ্ট, বোঝা গেল আশা করছি, এখানে বুঝতে কোনো অসুবিধে নেই, এটা সবার বোঝা গেছে। বেশ, এবার আমরা ভেতরে যাই। একটা জিনিস আমরা প্রত্যেকেই এতদিন পর্যন্ত জেনে এসেছি, বা যারা জানেও না তাদের জন্য বলি, যে নর্মালি একটা বাচ্চা যখন হয়, তো সেই বাচ্চাটা আলটিমেটলি আফটার জাইগোট থেকে তৈরি হয়। আফটার জাইগোট থেকে একটি বাচ্চা তৈরি হয়। এবারে জাইগোটটা কিভাবে তৈরি হয়? দুজন প্যারেন্টস, একজন বাবা এবং একজন মা। বাবাও দেয় 22টা অটোজোম প্লাস একটা সেক্স ক্রোমোজোম, মাও দেয় 22টা অটোজোম প্লাস একটা সেক্স ক্রোমোজোম, অর্থাৎ উভয়েই, বাবাও দিচ্ছে 23টা ক্রোমোজোম এবং মাও দিচ্ছে 23টা ক্রোমোজোম। উভয়ের এই 23টা ক্রোমোজোম মিলে আলটিমেটলি একটা জাইগোট তৈরি হয়, এবং সেই জাইগোটটা আফটার ফার্টিলাইজেশন একটা পূর্ণাঙ্গ বাচ্চাতে রূপান্তরিত হয়, এবং আলটিমেটলি এই বাচ্চাটার শরীরে 23, 40, যার মধ্যে 44টা থাকে অটোজোম এবং দুটো থাকে সেক্স ক্রোমোজোম, এবং এই দুটো এক্স এক্স হতে পারে বা এক্স ওয়াই হতে পারে, ছেলে বা মেয়ে হতে পারে। এই নর্মাল কনসেপ্টটা আমরা প্রত্যেকে জানি। তাহলে যদি এই কনসেপ্টটা আমরা জেনে থাকি, তাহলে এবার একটা পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে টোটাল 46খানা ক্রোমোজোম আমার হাতে রয়েছে। কিন্তু আমরা দেখছি যে সেই 46খানা ক্রোমোজোমের মধ্যে একটা সেট, অর্থাৎ 50% এসছে বাবার কাছ থেকে এবং 50% এসছে মায়ের কাছ থেকে। তাহলে এইখান থেকে আমরা একটা নর্মাল কনসেপ্ট এইটুকু অন্তত লিখতে পারি, যে যদি আমরা এই 46টা ক্রোমোজোমের মধ্যে যে কোনো একটা ক্রোমোজোমকে যদি দেখি, সেই ক্রোমোজোমটাকে এরম দেখতে হবে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, প্রত্যেকটা ক্রোমোজোম আমাদের শরীরের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় থাকে। অর্থাৎ এই যে আমি এটা এঁকেছি, এটা একটা ক্রোমোজোম। আমি সাপোজ ধরে নাও যে এটা তোমার শরীরের, সাপোজ এটা 9 নম্বর ক্রোমোজোম। তোমার শরীরে যেটা 9 নম্বর ক্রোমোজোম, আমি 9 নম্বর ক্রোমোজোমটা এই মুহূর্তে এঁকেছি, এবং প্রত্যেকটা ক্রোমোজোম এইভাবে জোড়ায় জোড়ায় আছে। এবার এই যে এরা জোড়ায় জোড়ায় থাকে, এই যে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে, যে কারণে আমরা এই কথাটা বারবার ব্যবহার করি, যে কারণে এদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। যে কারণে এদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এটা একটা নর্মাল ব্যাপার যেটা আমরা প্রত্যেকে জানি। এবার একটু একটু করে ভেতরে আসি। আমি একদম প্রথমে পুরো আউটার কনসেপ্টটাকে একবার দিয়ে দিই। পুরো ব্যাপারটাকে, আউটার কনসেপ্টটাকে একবার দিয়ে দিই, মানে পুরো আউটার এরিয়াটাকে একটাবার মাথার মধ্যে ঢুকিয়ে দিই, তারপর আমি একদম ডিপ কনসেপ্টে ঢুকবো, তবে খুব সহজভাবে যাব। যে কারণে আমি প্রথমে পুরোটা নিয়ে একটা সামারি করছি। সামারিটা একবার বুঝে গেলে বাকি ব্যাপারটা বুঝতে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা আদতে কিছুই নয়। তাহলে কি? আমরা যদি প্রত্যেকটা ক্রোমোজোমকে দেখি, আমাদের শরীরের মধ্যে যে 46টা ক্রোমোজোম রয়েছে, তো তার মধ্যে আমরা যদি যে কোনো একটা ক্রোমোজোমকে দেখি, প্রত্যেকটা ক্রোমোজোম, আমি প্রথমেই কি বললাম, যে প্রত্যেকটা ক্রোমোজোম এইভাবে জোড়ায় জোড়ায় থাকে, যে কারণে আমরা এদেরকে হোমোলোগাস ক্রোমোজোম বলি। এখন এই যে ক্রোমোজোমগুলো যারা জোড়ায় জোড়ায় থাকে, এই ক্রোমোজোমগুলোর মধ্যে একটা স্পেসিফিক ব্যাপার দেখা যায়। স্পেসিফিক ব্যাপারটা কি? প্রত্যেকটা ক্রোমোজোম, আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে একটা ইউনিক ব্যাপার থাকে, যেটাকে বলা হয় ভিএনটিআর। কি বলা হয় একে? ভিএনটিআর কি এত সব এই মুহূর্তে জানার দরকার নেই, আমি সব বলবো, জাস্ট এই মুহূর্তে যেটুকু যেভাবে বোঝাচ্ছি সেইভাবে বোঝার চেষ্টা করো। তো আমাদের শরীরে যদি আমরা প্রত্যেকটা ক্রোমোজোমকে দেখি, প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে একটা করে ভিএনটিআর থাকে। এবার এটা একও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, দুজনের ক্ষেত্রে সেমও হতে পারে, আলাদাও হতে পারে, এরকম কোনো স্পেসিফিক্যাল ব্যাপার নেই বা কোনো কনস্ট্যান্ট এরকম কিছু নেই, কোনো নিয়ম নেই, যেরকম খুশি হতে পারে, তবে থাকে একটা স্পেসিফিক ব্যাপার থাকে বা একটা স্পেশাল ব্যাপার থাকে প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে, যেটাকে আমরা ভিএনটিআর বলি। আমি সাপোজ ধরলাম আমরা এই মুহূর্তে যে ক্রোমোজোমটা নিয়েছি, আমাদের শরীরের আমরা 9 নম্বর ক্রোমোজোমটাকে এই মুহূর্তে নিয়েছি। আমাদের শরীরেরই বা প্রত্যেকে ভেবে নাও যে এটা আমাদের শরীরের মধ্যে 9 নম্বর ক্রোমোজোম। বেশ, তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় থাকে। আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর ক্রোমোজোমটাও আমাদের শরীরের মধ্যে জোড়াতেই আছে। এইবার তাহলে এদের মধ্যে কি থাকে বললাম না, এদের মধ্যে ভিএনটিআর থাকে। সাপোজ ধরে নাও এই 9 নম্বর ক্রোমোজোমটা হোমোলোগাস, মানে জোড়ায় আছে। ধরো এই 9 নম্বর ক্রোমোজোমের মধ্যে প্রথমটাতে যেটা এসছে বাবার কাছ থেকে, অবভিয়াসলি এর মধ্যে একটা বাবার কাছ থেকে এসছে এবং একটা মায়ের কাছ থেকে এসছে, যে কারণেই এরা ডবল আছে, যে কারণেই এদেরকে আমরা হোমোলোগাস বলছি। ধরো যেটা বাবার কাছ থেকে এসছে
তাতে 5খানা ভিএনটিআর আছে, যেটা মায়ের কাছ থেকে এসছে তাতে 3খানা ভিএনটিআর আছে। কি বললাম? যেটা বাবার কাছ থেকে এসছে তার মধ্যে ধরলাম তাতে 5খানা ভিএনটিআর আছে, যেটা মায়ের কাছ থেকে এসছে তাতে ধরে নিলাম যে 3খানা ভিএনটিআর আছে। আমরা যে কোনো একটা ক্রোমোজোমকে নিয়েছি এবং তার মধ্যে আমরা এরকম একটা স্পেসিফিক্যাল ব্যাপার দেখতে পাচ্ছি। বেশ, এবার কি করা হবে? এবার একে এরকম একটা মেশিনের মধ্যে ফেলে দেওয়া হবে। যে মেশিনটাতে একটা স্পেসিফিক ব্যাপার থাকে, সেটা কি? এতে এরকম পয়েন্টিং করা থাকে 1 2 4 5 6 7 8 9 10 1 4 এরকম 10খানা ইউনিট করা থাকে, 10খানা দাগ দেওয়া থাকে, কিছুই না। কি হবে? আমরা 9 নম্বর ক্রোমোজোম নিয়েছি। 9 নম্বর ক্রোমোজোমের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? যে সেটটা বাবার কাছ থেকে এসছে তাতে 5টা ভিএনটিআর আমরা পেয়েছিলাম। যে সেটটা মায়ের কাছ থেকে এসছে তাতে আমরা 3টা ভিএনটিআর পেয়েছিলাম। তাহলে প্রথম ভিএনটিআরটা কত নম্বরে পেয়েছিলাম? 5 নম্বরে। জাস্ট কিছুই করার দরকার নেই। তুমি 5 নম্বরে এখানে একটা জাস্ট দাগ দিয়ে দেবে। 5 নম্বরে এরকম একটা দাগ আসবে। মায়ের কাছ থেকে যেটা এসেছিল তাতে কটা ছিল ভিএনটিআর? 3টে। 3 নম্বরে একটা দাগ। 5 এ একটা দাগ, 3 এ একটা দাগ। দিস ইজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। একদম সহজ করে বলতে গেলে এটাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। জাস্ট ওই ভিএনটিআরটাকে নেওয়া হয়, এই মেশিনটার মধ্যে ফেলে দেওয়া হয়। এই মেশিনটা কিভাবে কাজ করে সব বলছি। ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার সাথে সাথে এইভাবে দুখানা রেখা দেখা যাবে, যেভাবে ভিএনটিআর এর প্যাটার্ন গুলো ছিল ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তাহলে আউটার কনসেপ্টটা গেল। একদম সহজ করে যেটা বললাম, যেটা আউটার কনসেপ্ট সেটা বোঝা গেছে সবার। আশা করছি কারোর বুঝতে কোনো অসুবিধে নেই। আউটার কনসেপ্টটা সবার পরিষ্কার? পরিষ্কার সবার? বেশ, এবার একটা অ্যাজ এ এক্সাম্পল দিয়ে বোঝাই, কারণ যতক্ষণ না এক্সাম্পল হবে ততক্ষণ বোঝা যাবে না। এবার আমরা সেই ইন্টারেস্টিং টপিকে আসবো যেটা সবাই এতক্ষণ ধরে ওয়েট করছে, হাউ ইনভেস্টিগেশন ইজ ডান। ইনভেস্টিগেশন কিভাবে করা হবে? ধরে নাও, ধরো যে কোনো একটা ক্রাইম সিন, যে কোনো একটা ক্রাইম হয়েছে বা কেউ খুন হয়েছে, যে কোনো একটা ক্রাইম সিন। তাহলে ক্রাইম সিনে যখন ইনভেস্টিগেশন হয়, ফার্স্ট টাইম কি করা হয়? সেখান থেকে খোঁজা হয় যে জায়গাটাতে ক্রাইম হয়েছে সেখান থেকে যিনি অপরাধী, কারণ সেই মুহূর্তে তো অপরাধী কে সেটা বলা যাবে না, যিনি অপরাধী তেনার কোনো সেল, কোনো টিস্যু বা শরীরের কোনো অংশ কোনো জায়গাতে ছুঁয়েছে, এনিথিং এনিথিং ক্রাইম সিন থেকে কি করা হয়? যে কোনো যিনি সাসপেক্ট তার কোনো সেল বা কোনো টিস্যু কিছু একটা কালেক্ট করা হয়, কিছু একটা কালেক্ট করা হয়, বা যাকে খুন করা হয়েছে তার শরীর থেকে অপরাধীর কিছু একটা কালেক্ট করে নেওয়া হয়, যেখান থেকে সাসপেক্ট, কারণ এই মুহূর্তে কে করেছে সেটা তো বোঝা যাবে না, সাসপেক্ট, তো তার সেল বা টিস্যুটাকে কালেক্ট করা হয় এবং সেখান থেকে ডিএনএটাকে আমরা কালেক্ট করে নিই। এই সেল বা টিস্যু থেকে আমরা ডিএনএটাকে কালেক্ট করলাম। তাহলে একটা ক্রাইম সিন এরকম একটা ঘটে গেছে। সেই ক্রাইম সিন থেকে ইনভেস্টিগেশন চলছে। প্রথমে কি করা হলো না, এরকম একটা, যে অপরাধটা করেছে তাকে আমরা এই মুহূর্তে চিনি না, বাট তার একটা সেল বা কোনো টিস্যু পেয়েছি। কারণ যখন একটা ক্রাইম হবে বিভিন্ন প্রচুর সেল থাকে, কিছু সেল নষ্ট হয়ে যায়, কিছু সেল ভালো থাকে, তো যেগুলো ভালো আছে তার মধ্য থেকে আমি পেয়েছি একটা ডিএনএ, আমি কালেক্ট করে নিয়েছি। এবার এবার কি করব? যে ডিএনএটা আমি কালেক্ট করলাম, যে ডিএনএটা আমি কালেক্ট করলাম, যে ডিএনএটা আমি কালেক্ট করলাম, সাপোজ ধরো তার থেকে আমি, অর্থাৎ যে এই কাজটা করেছে, এখন তো জানি না কে করেছে, সাপোজ আমি এর থেকে অনেক নষ্ট হয়ে গেছে, তার মধ্যে মোটামুটি ভালো আছে যেখান থেকে আমি ভিএনটিআর পেতে পারবো, যেখান থেকে অ্যাকচুয়ালি আমি ডিএনএ পোর্শনটাকে কালেক্ট করতে পারবো, সেরম আমি এরম 3খানা ক্রোমোজোম পেয়েছি। ধরলাম একটা আমি 5 নম্বর ক্রোমোজোম পেয়েছি, একটা 7 নম্বর ক্রোমোজোম পেয়েছি, একটা 10 নম্বর ক্রোমোজোম। তাহলে আমি ক্রাইম যে জায়গাটাতে হয়েছে সেই জায়গা থেকে কোনো একটা সেল বা টিস্যু পেয়েছি, যে অপরাধটা করেছে সাসপেক্টের কোনো একটা সেল বা টিস্যু পেয়েছি, সেখান থেকে আমি তার 5 নম্বর ক্রোমোজোমটা পেয়েছি, 7 নম্বর পেয়েছি এবং 10 নম্বর ক্রোমোজোমটাকে পেয়েছি। তাহলে আমরা প্রথম থেকেই একটা কনসেপ্ট জানি, প্রথম থেকে আমরা একটা কনসেপ্ট জানি কি না, প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, কারণ আমি একটু আগে এটা বললাম যে প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় থাকে, এবং যেহেতু প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় থাকে, তো এই এক জোড়ার প্রত্যেকটাতেই ভিএনটিআর থাকে। তার মানে এই যে আমি এর 3খানা ক্রোমোজোম পেয়েছি ক্রাইম সিন থেকে, তাহলে 5 নম্বর ক্রোমোজোমটাও এরম এক জোড়া থাকবে, 7 নম্বর ক্রোমোজোমটাও এরম এক জোড়া থাকবে, এবং 10 নম্বর ক্রোমোজোমটাও এক জোড়াই থাকবে। বেশ, তাহলে যেহেতু এরা জোড়ায় জোড়ায় থাকে, তার মানে প্রত্যেকের মধ্যে, যেমনটা বললাম, প্রত্যেকের মধ্যে ভিএনটিআর থাকবে। সাপোজ ধরো 5 নম্বর ক্রোমোজোমে 1 2 1 2 4, এতে 3টে আছে, এটা 4টে আছে, 3টা ভিএনটিআর, 4টা।
1 2 3 4 5 5টা ভিএনটিআর, 1 2 6 ছটা ভিএনটি, 1 2 3 4 5 6 7 7খানা ভিএনটিআর, ধরো 2খানা ভিএনটি। তাহলে আমরা যে 3টে ক্রোমোজোম পেয়েছিলাম 5 নম্বর ক্রোমোজোম, 7 নম্বর ক্রোমোজোম এবং 10 নম্বর ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোমের থেকে আমরা এইভাবে ভিএনটিআরটা পেয়েছি। তো যখন ভিএনটিআর পেয়েই গেছি তাহলে আমরা এবার মেশিনে ফেলে দেবো। আমরা মেশিনে ফেললাম, মেশিনে ফেললাম 2 3 4 5 6 7 8 9 10 যেমনটা প্রথমে বলেছিলাম, এখানে যেমনটা দেখালাম এই যে মেশিনটা, সেম টু সেম এখানেও ফেলে দেবো আমরা। 1 2 বেশ। এবার কি করব? প্রথমে আমরা কত নম্বর ক্রোমোজোম পেয়েছিলাম? 5 নম্বর ক্রোমোজোম। 5 নম্বর ক্রোমোজোমের মধ্যে কোথায় কোথায় ভিএনটিআর আছে? এতে 3টে ভিএনটিআর, এতে 4টে ভিএনটিআর। তাহলে 3 এ একটা দাগ, 4 এ একটা দাগ। নেক্সট ক্রোমোজোম 7 নম্বর, এতে 5টা, এতে 6টা, 5 6। নেক্সট ক্রোমোজোম 10 নম্বর, 7 আর 2, 2 আর 7 হয়ে গেল। তাহলে আমরা ক্রাইম সিন, এই মুহূর্তে ক্রাইম সিন থেকে যেটা পেয়েছি, যেটা ইনভেস্টিগেশনে কালেক্ট করা হয়েছে, তার থেকে আমরা 3টে ক্রোমোজোম এক্সট্রাক্ট করেছিলাম। 3টে ক্রোমোজোমে আমরা ভিএনটিআর পেয়ে গেছি, তার ভিএনটিআর এর প্যাটার্নটাকেও নিয়ে নিয়েছি। ফরেনসিকে গিয়ে ভিএনটিআর এর ফরেনসিক পুরো ভিএনটিআর এর প্যাটার্ন দিয়ে দিয়েছে। এবার কি হবে? এবার ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন যখন চলছে, কাউকে না কাউকে একটা সন্দেহ করা হচ্ছে যে ও হয়তো এটা করতে পারে, বা ও হয়তো এই খুনটা করেছে, বা এরকম কোনো 2 জন 3 জন ব্যক্তিকে আনা হয়েছে। তার মধ্যে এবার দেখা হবে যে ওদের মধ্যে কে করেছে। বেশ, সাপোজ কোনো একজনকে সন্দেহ করা হলো যে এটা করেছে, এ ক্রাইম সাসপেক্ট, এই ব্যক্তি খুনটা করেছে। বেশ, কি করা হবে? আমি ক্রাইম সিন থেকে কি পেয়েছিলাম? 5 7 10 এই 3টে ক্রোমোজোম পেয়েছিলাম। যাকে সন্দেহ করা হচ্ছে, এই মুহূর্তে যাকে সন্দেহ করা হচ্ছে, তারও ওই 3খানা ক্রোমোজোমকে এক্সট্রাক্ট করা হবে। 5 নম্বর ক্রোমোজোম, 7 নম্বর ক্রোমোজোম, 9 নম্বর ক্রোমোজোম, অর্থাৎ সেম টু সেম। আমি ক্রাইম সিন থেকে যেই 3টে পেয়েছি, বা যত নম্বর ক্রোমোজোম পেয়েছি, যাকে আমরা সাসপেক্ট বলে এই মুহূর্তে মনে করছি, তারও ওই 3টে 5 7 9, 5 7 9 9 9, এটা 10 হবে, 10। এই 3টে ক্রোমোজোম আমি এক্সট্রাক্ট করলাম। তাহলে সেম টু সেম, সেম টু সেম। এর 5 নম্বর 7 নম্বর ক্রোমোজোমকে আমরা এক্সট্রাক্ট করলাম, দেন এখান থেকে আমরা ভিএনটিআর পেলাম। তাহলে এর ক্ষেত্রেও সেম, একটা বাবার কাছ থেকে এসছে, একটা মায়ের কাছ থেকে, একটা বাবার কাছ থেকে, একটা মায়ের কাছ থেকে, একটা বাবার কাছ থেকে, একটা মায়ের কাছ থেকে। কারণ এটা তো নর্মাল কনসেপ্ট, এটা তো আমাকে ধরতেই হবে। হয়েছে। এবার এর আমি ভিএনটিআর বের করে নিয়েছি, এর যা যা কিছু ছিল টোটালটা থেকে আমি ভিএনটিআরটাকে বের করে নিয়েছি, এবং এই ভিএনটিআরটাকে এবার আমি মেশিনে ফেলে দেবো। মেশিনে যখন ফেলা হলো তখন কি দেখা যাচ্ছে? 1 2 4 5 6 7 8 9 10, 1 2 4। বেশ, তাহলে এই ছিল আমার ক্রাইম সিন, যেখান থেকে আমি এরকম একটা পেয়েছিলাম, যেখানে 2 3 4 5 6 7 এই ভিএনটিআর প্যাটার্নটা আমরা পেয়েছিলাম। যখন আমরা এই ব্যক্তিকে দেখলাম, এই ব্যক্তির 3টে ক্রোমোজোম নিলাম, 5 7 10, এই 3টে সেম ক্রোমোজোম নিয়েছি। তো একে যখন আমরা দেখলাম, তখন একটা এরম ছবি দেখা গেল। 2 নম্বরে একটা দাগ এসছে, 3 নম্বরে একটা দাগ এসছে, 4 এ এসছে, 5 এ এসছে, 6 এ এসছে, 7 এ এসছে। তাহলে 2 3 4 5 6 7 এসছে, এটা বোঝা গেল। এবার আমি ক্রাইম সিন থেকে যেটা পেয়েছিলাম তাতে কি ছিল? 2 3 4 5 6 7। তাহলে এই যে ভিএনটিআর, এই যে ভিএনটিআর এর যে প্যাটার্ন, অর্থাৎ এই যে ডিএনএ এর ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফরেনসিক থেকে ফার্স্ট টাইম দেওয়া হয়েছিল, এবং সেকেন্ড ডিএনএ এর ফিঙ্গারপ্রিন্ট, যেটা আবারও ফরেনসিক থেকে দিল, দেখো এক্স্যাক্টলি ম্যাচড, 2 3 4 5 6 7। তাহলে যখনই ম্যাচ করে গেল, তাহলে আমি শিওর হয়ে গেলাম যে ওই ব্যক্তি অপরাধী। ইনভেস্টিগেশন কমপ্লিট, ফরেনসিক কমপ্লিট। বোঝা গেল? বোঝা গেল সবার? একদম সহজভাবে বললাম, সবার বোঝা গেল? আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই। দিস ইজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এটাই এটাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এর বাইরে আর কিছু নেই। এবার আমি ভেতরে যেটুকু আমার সিলেবাসের জিনিস সেটা নিয়ে বলবো, যেটুকু সিলেবাসের জিনিস সেটা নিয়ে বলবো। বেশ, হয়ে গেল। তাহলে এই ব্যক্তি কাজটি করেছে কনফার্ম, এটুকু সবার বোঝা গেছে। এবার
এবার আমরা ভিএনটিআরটাকে বুঝবো। এবার ভিএনটিআর বুঝবো যে ভিএনটিআর অ্যাকচুয়ালি কি জিনিস। এবার আমরা ভিএনটিআর বুঝবো যে ভিএনটিআর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়। আমাদের ডিএনএ এর মধ্যে ডাবল স্ট্র্যান্ড আছে, এটা আমরা জানি প্রত্যেকে, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড হয়। এরম হয়, ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয়। এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর মধ্যে কিছু রিপিট সিকোয়েন্স দেখা যায়। কি দেখা যায়? কিছু রিপিট সিকোয়েন্স দেখা যায়। রিপিট সিকোয়েন্স মানে কি? আমরা জানি ডিএনএ এর মধ্যে এটিজিসি বন্ডিং থাকে, অ্যাডেনিন থায়ামিনের সঙ্গে থাকে ডাবল বন্ডে, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে থাকে ট্রিপল বন্ডে এবং এরা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তো এই যে রিপিট সিকোয়েন্সগুলো, এই রিপিট সিকোয়েন্সগুলো অ্যাকচুয়ালি বেস পেয়ারগুলো তৈরি করে। এই যে বেসগুলোর নাম বললাম নাইট্রোজেন বেসগুলো, তো এই বেস পেয়ারগুলোই রিপিট সিকোয়েন্সগুলোকে তৈরি করে। কিরকম রিপিট সিকোয়েন্স থাকে আমি একটা অ্যাজ এ এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, আমি সাপোজ একটা আঁকছি, তাহলে এটা একটা ডিএনএ পেয়েছি, এটা একটা ডিএনএ পেয়েছি যার মধ্যে আমরা রিপিট সিকোয়েন্স দেখতে পাচ্ছি। কিরকম রিপিট সিকোয়েন্সটা ভালো করে লক্ষ্য করো। এটি 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 এটি, তার মানে অ্যাডেনিন থায়ামিন করে পরপর 4খানা হয়েছে, তারপর 2খানা গুয়ানিন সাইটোসিন, তার মানে এ এ এ এ জি জি। এটা একটা প্যাটার্ন পেলাম কি এ এ, বা এটাকে এরকম ভাবে লেখো এই, এটা একটা প্যাটার্ন পেয়েছি, এটি 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 জিসি জিসি হয়ে গেল। ঠিক দেখো সেম প্যাটার্নটা, অর্থাৎ এইখান থেকে এতটা পর্যন্ত যে প্যাটার্নটা আমরা পেয়েছিলাম ঠিক সেম প্যাটার্নটাই দেখো আবার রিপিট হয়েছে, এতটা পর্যন্ত রিপিট হয়েছে। ঠিক সেম প্যাটার্নটাই আবার 1 2 3 4 5 6 এতটা পর্যন্ত রিপিট হয়েছে, সেম প্যাটার্ন। তার মানে প্রথমের যে প্যাটার্নটা ছিল সেম প্যাটার্নটা আবার ঘুরে রিপিট হয়েছে, তার মানে আবার যেটা ঘুরে রিপিট হলো সেটা কি দেখলাম, একই প্যাটার্ন রিপিট হয়েছে, এটি 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 জিসি জিসি। এই যে রিপিট, এইটাই হচ্ছে রিপিট সিকোয়েন্স, যেগুলো বেস পেয়ারগুলো রিপিট হয়। অর্থাৎ আমাদের যতগুলো টোটাল আমাদের যতগুলো ক্রোমোজোম রয়েছে তার ভেতরে থাকা প্রত্যেকটা ডিএনএ এর মধ্যে এরম রিপিট সিকোয়েন্স থাকে। এইটুকু বোঝাতে পারলাম। এবার এই যে রিপিট সিকোয়েন্স গুলো, এই যে রিপিটগুলো, এই রিপিটগুলো নর্মালি দু রকমের হয়। রিপিটগুলো নর্মালি দু রকমের হয়, কিছু হয় ছোট রিপিট, কিছু হয় ছোট রিপিট। ছোট রিপিটগুলো কতগুলো হয়, ধরো ওইরম ওইরম রিপিট 2 থেকে 6টা কি 7টা, 2 থেকে 7টা পর্যন্ত রিপিট আছে। হয় ছোট রিপিট যেগুলো 2 থেকে 7টা, অর্থাৎ 2 রিপিট কি 7টা রিপিট, এরম ম্যাক্সিমাম 7টা পর্যন্ত যায়। এগুলোকে বলা হয় এসটিআর, এগুলোকে বলা হয় এসটিআর, এগুলোকে বলা হয় এসটিআর। এসটিআর মানে কি শর্ট, অর্থাৎ যেহেতু এরা ছোট এদের বলা হয় এসটিআর বা শর্ট ট্যান্ডেম রিপিট, বা এগুলোকে এসএসআরও বলা হয়। এসএসআর সিম্পল সিকোয়েন্স রিপিট, এসটিআর বা এসএসআর যে কোনো একটা বলতে পারো। এটা হচ্ছে সিম্পল সিকোয়েন্স তাহলে 2 থেকে 7টা পর্যন্ত এরকম পরপর রিপিট হতে থাকে, যেগুলোকে আমরা এসটিআর বলি, শর্ট ট্যান্ডেম রিপিট। ট্যান্ডেম মানে বলে দিই, ট্যান্ডেম এই যে কথাটা, ট্যান্ডেম মানে হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসলি, অর্থাৎ ওই যে পরপর রিপিট গুলো চলতে আছে, এটাই ট্যান্ডেম মানে, ওটাই ট্যান্ডেম মানে হচ্ছে পরপর বা কন্টিনিউয়াস। এবার কিছু বড় রিপিট থাকে, কিছু বড় রিপিট থাকে। বড় রিপিট বলতে 10 থেকে 1000 বা তার বেশি, 10 থেকে 1000 বা তার বেশি পর্যন্ত
এরকম বেস পেয়ারের কিছু রিপিট থাকতে পারে। এই যে বড় রিপিটগুলো, এই বড় রিপিটগুলোকেই বলা হয় ভিএনটিআর। এই যে বড় বড় রিপিটগুলো এগুলোকে বলা হয় ভিএনটিআর। ভিএনটিআর এর ফুল ফর্মটা কি? ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট ভিএনটিআর। এই যে ভিএনটিআর যেগুলো 10 থেকে 1000 পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে, এই ভিএনটিআর থেকেই অ্যাকচুয়ালি আমরা ফরেনসিকের সাহায্যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংকে বের করি। দিস ইজ ভিএনটিআর। তাহলে ভিএনটিআর কি জিনিস এটা বোঝা গেল সবার? ভিএনটিআর কি এটা সবার বোঝা গেল? আশা করছি ভিএনটিআর বুঝতে কোনো অসুবিধা নেই কারোর। ভিএনটিআর সবার বোঝা গেছে? বোঝা গেছে? আমি প্রথমে বলেছি আমার 8 ঘন্টা লাগবে এটা পড়াতে। 8 ঘন্টা হয়ে এসছে, আর 5 মিনিট, আর ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট আমার লাগবে। বেশ, এবার 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 কি? তাহলে আমরা যে ডিএনএটাকে নিয়ে কাজ করব, ধরো আমি একটা ডিএনএ থেকে ভিএনটিআর কে নেব, একটা ডিএনএ থেকে আমি ভিএনটিআর কে কালেক্ট করব। প্রথমে আমাকে কি করতে হবে? ওই ডিএনএটাকে ফার্স্ট টাইম, যেহেতু আমি ডিএনএটাকে নিয়েই কাজ করব, ডিএনএটাকে আমাকে আইসোলেট করতে হবে। ডিএনএটাকে আমাকে আইসোলেট করতে হবে। বেশ, যে ডিএনএটা নিয়ে আমি কাজ করব তাকে আইসোলেট করব। তাহলে ফার্স্ট টাইম আমি ডিএনএটাকে আইসোলেট করব। হলো, ডিএনএটাকে আইসোলেট করলাম, কারণ ডিএনএকে আমি যতক্ষণ না আইসোলেট করব তার ভেতর থেকে আমি কিছু কালেক্ট করতে পারবো না, কারণ ওর ভেতরেই তো ভিএনটিআর আছে। তো সেই ভিএনটিআরকে আমাকে কালেক্ট করতে হবে। তো কালেক্ট করতে হলে ফার্স্ট টাইম আমাকে ডিএনএটাকে আইসোলেট করতে হবে। বেশ, তাহলে প্রথমে ডিএনএকে আইসোলেট করব। ডিএনএকে আইসোলেট করে নেওয়ার পর এর ভেতর থেকে ভিএনটিআরটাকে কালেক্ট করব। ডিএনএকে আইসোলেট করে নেওয়ার পর এর ভেতর থেকে আমি ভিএনটিআরটাকে কালেক্ট করে নেব। বেশ, এইবার সাপোজ ধরো আমি এরকম একটা ডিএনএ পেয়েছি, যে ডিএনএটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই ডিএনএটার মধ্যে আমি ধরলাম এই জায়গাটাতে ভিএনটিআর আছে, সবুজ কালি দিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা, যতটা জায়গা সবুজ কালি দেখতে পাচ্ছ, যতটা জায়গা সবুজ কালি দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে ভিএনটিআর আছে। এই জায়গাটাতে ভিএনটিআর আছে। বেশ, এই জায়গাটাতে ভিএনটিআর। তাহলে এই জায়গাটাতে যেহেতু ভিএনটিআর আছে, তাহলে আমাকে এই জায়গাটাকে বের করতে হবে। এই জায়গাটাকে ডিএনএ এর ভেতর থেকে আলাদা করে দিতে হবে। মজার ব্যাপার, আমাদের মানে শরীরটা এভাবেই ডেভেলপ করা আছে, যে জায়গাটাতে ভিএনটিআর থাকে বা যেই জায়গাগুলোতে ভিএনটিআর থাকে সেই জায়গাতে কাটারও জায়গা থাকে। অর্থাৎ যেখানে ভিএনটিআর থাকবে সেখানে কাটার জায়গাও থাকবে, যাতে আমরা ওইখান থেকে কাটতে পারি, যাতে আমরা ভিএনটিআরটাকে কেটে আলাদা করে দিতে পারি। মানে ভাবো, আগে থেকেই সবকিছু রেডি করে দেওয়া আছে, জাস্ট এই মুহূর্তে আমরা সেগুলো নিয়েই চলছি। বানানো হয়েছে আমাদেরকে এরকম ভাবেই। প্রত্যেকটা ভিএনটিআর যে জায়গাতে থাকে সেই তার দুটো প্রান্তে এরকম কাটার দুখানা করে জায়গা থাকে। তার মানে আমি এই জায়গাটাতে একটা কাটতে পারি, এই জায়গাতে কাটতে পারি। তাহলে এই জায়গাতে কেটে আমি ভিএনটিআরটাকে সম্পূর্ণভাবে আলাদা করতে পারি। এবার ডিএনএ কে যে কাটবো, অর্থাৎ ডিএনএ কে যে কাটবো, ডিএনএ কে কাটিং করার জন্য কে থাকে? কার সাহায্যে আমরা ডিএনএ কে কাটতে পারি? এমন কোন এনজাইম আছে যার সাহায্যে আমরা ডিএনএ কে কাটতে পারি? সেটা হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে ডিএনএ কে কাটার জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ লাগে। তাহলে আমি এই জায়গাতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দিলাম, এখানেও রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দিলাম। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে দিলাম মানে কি? মানে মাঝে যে জায়গাটাতে ভিএনটিআর আছে আমি এবার ওকে আলাদা করে নিতে পারবো। মাঝে যে জায়গাটাতে ভিএনটিআর আছে ওকে আমি আলাদা করে নিতে পারবো। তাহলে যখনই আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে চালালাম, সাথে সাথে কি হলো? এইবার ভালো করে ভেবে দেখো। তাহলে এই যে জায়গাটাতে ভিএনটিআর ছিল, সেইটা একটা খণ্ড বেরোলো, এর ওপরে আরেকটা খণ্ড আছে, মাঝে ভিএনটিআর এর খণ্ড একটা, নিচের আরেকটা খণ্ড আছে। তার মানে যখনই আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে চালাবো, সাথে সাথে ডিএনএটা ফ্র্যাগমেন্টসে ভাগ হয়ে যাবে এবং 3টে পার্ট হবে। তার মধ্যে একটা পার্টে ভিএনটিআর থাকবে আর দুটো বাকি পার্ট যেখানে ভিএনটিআর থাকবে না। এরকম তিনখানা সেগমেন্ট পাবো। বোঝা যাচ্ছে নিশ্চয়ই ব্যাপারটা? তাহলে যখনই আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস চালাবো, আমরা 3খানা ডিএনএ এর সেগমেন্ট পাবো। 3টে আমরা এরকম ডিএনএ এর সেগমেন্টকে পাবো, 3টে ডিএনএ সেগমেন্ট পাবো। কিন্তু আমার তো 3টে দরকার নেই, আমার একটাই দরকার। যে জায়গাটাতে ভিএনটিআর আছে আমার শুধু ওই জায়গাটাই দরকার।
তিনটে তো দরকার নেই, আমি তিনটে ফ্র্যাগমেন্ট নিয়ে কি করব? আমার তিনটে ফ্র্যাগমেন্ট তো দরকার নেই, আমার যে জায়গাটাতে ভিএনটিআর আছে শুধু ওটা দরকার। তার মানে এবার ওখান থেকে ওই যে তিনটে যে খণ্ড পেলাম ওখান থেকেও আমাকে ভিএনটিআর কে আবার আলাদা করতে হবে। এইটা করার জন্য যে প্রসেসটা করা হয় তাকে বলা হয় ডিএনএ ইলেকট্রোফোরেসিস, বা এটাকে বলা হয় জেল ইলেকট্রোফোরেসিস। কি এটা? খুব সহজ একটা জিনিস, বুঝিয়ে দিচ্ছি। ডিএনএ ইলেকট্রোফোরেসিসটা কি? আমরা প্রত্যেকে জানি ডিএনএ নেগেটিভলি চার্জ নেয়, অর্থাৎ ডিএনএ নেগেটিভলি চার্জ নেয়, এটা আমরা প্রত্যেকে জানি। তো কি করব? ডিএনএ ইলেকট্রোফোরেসিস যখন করব তখন আমরা কি করব? ডিএনএ নেগেটিভলি চার্জ নেয়, তাহলে আমি এখানে নেগেটিভ চার্জ দেব, এখানটাতে পজিটিভ চার্জ দিলাম, এখানে নেগেটিভ চার্জ দিলাম, এখানে পজিটিভ চার্জ দিলাম, এবং আমি ডিএনএটাকে এখানে ফেলে দিলাম। অর্থাৎ এই যে ডিএনএটা আমি পেয়েছিলাম, এই ডিএনএ যে তিনটে ফ্র্যাগমেন্ট পেয়েছিলাম, পুরো তিনটে ফ্র্যাগমেন্ট সহ ডিএনএটাকে এনে আমি এই জায়গাতে ছেড়ে দিলাম, এই জায়গাটাতে আমি ছেড়ে দিলাম। ওই যে ডিএনএটা আমি পেয়েছিলাম, ডিএনএটাকে এনে আমি এই জায়গাটাতে ছেড়ে দিলাম। বেশ, তাহলে এর মধ্যে এই পুরো ডিএনএটার মধ্যে তাহলে একটা জায়গা আছে যে জায়গাটাতে ভিএনটিআর আছে, সেই জায়গাটাতে আমি সবুজ করলাম। এই ডিএনএটার মধ্যে একটা জায়গা আছে যেখানে ভিএনটিআর আছে, সেটাকে আমি সবুজ করলাম। বাকি আমার তিনটে ফ্র্যাগমেন্ট, পুরো ডিএনএটাকে ফেললাম। যখনই আমি ডিএনএটাকে ফেললাম তাহলে ডিএনএ নেগেটিভলি চার্জ, ও কি করবে? ও পজিটিভলি চার্জের দিকে আসবে, কারণ ও তো নিজে নেগেটিভ, ও অলওয়েজ কি করে? পজিটিভ চার্জের দিকে আসার চেষ্টা করে, পজিটিভ চার্জ আছে নিচের দিকে। এরম ব্যাপারটা যখন হয়, ছোট ছোট যে ফ্র্যাগমেন্টগুলো, যেগুলো ছোট ছোট ফ্র্যাগমেন্টগুলো খুব তাড়াতাড়ি দৌড়তে থাকে। মানে যেগুলো স্মল ফ্র্যাগমেন্ট হয়, আমার তো আছে তিনটে ফ্র্যাগমেন্ট, তার মধ্যে দেখতে পাচ্ছি একটা ছোট ফ্র্যাগমেন্ট, একটা মাঝারি, একটা সব থেকে বড়। যেগুলো ছোট ফ্র্যাগমেন্ট হয়, ছোট ফ্র্যাগমেন্টগুলোর মুভমেন্ট সব থেকে বেশি হয়, ওরা প্রচুর জোরে জোরে দৌড়াতে থাকে নিচের দিকে। আর যেগুলো বড় ফ্র্যাগমেন্ট, ওগুলোর একটু মুভমেন্ট কম হয়। এই জন্য কি হয়, ছোট ফ্র্যাগমেন্টগুলো পজিটিভ চার্জের দিকে বেশিরভাগটা থেকে যায়, আর বড় ফ্র্যাগমেন্টগুলো এরকম মাঝামাঝি জায়গাতে থেকে যায়। এবার আমি বুঝবো কি করে কোন জায়গাটাতে ভিএনটিআর আছে? এর ভেতরে আমি কি করে বুঝবো কোন জায়গাটাতে ভিএনটিআর আছে? যখন ভিএনটিআরটাকে এখান থেকে আমি পেয়েছিলাম, এই জায়গা থেকে যখন আমি ভিএনটিআরটাকে পেয়েছিলাম, যে আমার এই জায়গাটাতে ভিএনটিআরটা ছিল, যখন আমি এখানে পেয়েছিলাম, ওটা আমি মেপে নিয়েছিলাম যে এতটা, এত সেন্টিমিটার কি এত ইঞ্চি, যাই হোক, এটার আমি মেপে নিয়েছিলাম, এর আমি ইউনিটটা বের করে নিয়েছিলাম যে এতটা জায়গা জুড়ে ভিএনটিআরটা আছে। তার মানে আমি জানি যে কতটা মাপের বা ওর পরিমাপটা কত হবে। তো যখন আমি এখানে তিনটে ফ্র্যাগমেন্টকে আলাদা করে দিলাম, ধরো এরম মাঝে একটা ফ্র্যাগমেন্ট আছে, এরম জায়গাতে একটা, আর এখানে আরেকটা ফ্র্যাগমেন্ট চলে এসেছে, এরকম তিনটে ফ্র্যাগমেন্ট পরপর পরপর আলাদা হয়ে গেছে, 1 নম্বর ফ্র্যাগমেন্ট, 2 নম্বর ফ্র্যাগমেন্ট, 3 নম্বর ফ্র্যাগমেন্ট। তাহলে আমি জানি আমার ভিএনটিআর কোথায় আছে, ব্যাস। আমি যেহেতু জানি আমার ভিএনটিআর কোথায় আছে, তাহলে আমার আর কোনো অসুবিধা নেই, আমি মাঝখান থেকে ভিএনটিআরটাকে বের করে নিই, তাহলে আমি তিনটে খণ্ড পেয়েছিলাম, তিনটে খণ্ড থেকে যেটা আমার দরকার, ভিএনটিআর দরকার, আমি ভিএনটিআরটাকে বের করে নিলাম। বোঝা গেছে? এটা বোঝা গেছে সবার? কোনো অসুবিধা নেই, একদম সহজ করে বললাম, বোঝা গেছে সবার? এটা সবার বোঝা গেছে? এবার ডিএনএ কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড হয়। সাপোজ ধরো আমি এই মুহূর্তে তিনটে ফ্র্যাগমেন্ট আলাদা করে দিয়েছি, এই যে এখানে আলাদা করলাম, এখানে আমি তিনজনকে আলাদা করে দিয়েছিলাম, ভিএনটিআর কে পেয়েও গেছি, কিন্তু ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড। তাহলে আমি ধরো এরম তিনটে ফ্র্যাগমেন্ট পেয়েছি, এটা আমার 1 নম্বর ফ্র্যাগমেন্ট, এখানে ভিএনটিআর নেই, এটা 2 নম্বর ফ্র্যাগমেন্ট পেয়েছিলাম যেখানে ভিএনটিআর আছে, এই জায়গাটাতে আমার ভিএনটিআর ছিল, এটা 2 নম্বর ফ্র্যাগমেন্ট। নেক্সট 3 নম্বর আরেকটা ফ্র্যাগমেন্ট পেয়েছি যেখানে ভিএনটিআর নেই, এটা 3 নম্বর ফ্র্যাগমেন্ট। তাহলে আমি এরকম তিনটে ফ্র্যাগমেন্ট পেয়েছি, কিন্তু প্রত্যেকটা ফ্র্যাগমেন্টই দেখো ডাবল স্ট্যান্ডার্ড, কারণ ডিএনএ তো ডাবল স্ট্যান্ডার্ড হয়, ডাবল স্ট্যান্ড তো আমাকে কাটাতে হবে না। প্রত্যেকটা ফ্র্যাগমেন্টে দেখো দুটো করে স্ট্যান্ড আছে, কারণ ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড। কিন্তু আমি তো ডাবল স্ট্যান্ড নিয়ে কাজ করতে পারবো না, আমাকে ডাবল স্ট্যান্ডটাকে আলাদা করতে হবে। ডাবল স্ট্যান্ড না আলাদা করলে কিছু হবে না। ডাবল স্ট্যান্ডকে আলাদা করার জন্য কি করা হয়? ডিএনএ এর ডিন্যাচুরেশন করা হয়। ডিএনএ ডিন্যাচুরেশন করা, ডিন্যাচুরেশন কিছুই নয়, ডিএনএটাকে একটা হাই পিএইচ এ রাখা হয়। বিভিন্ন প্রসেস আছে, হয় হাই পিএইচ এ রাখা যেতে পারে, অর্থাৎ পিএইচ প্রচন্ড পরিমাণে হাই থাকবে, তখন দুটো স্ট্যান্ড আলাদা হয়ে যাবে, অথবা
খুব বেশি পরিমাণে হিট দিতে হবে, এক্সেসিভ পরিমাণে হিট দিতে হবে যাতে ডিএনএ দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়। এটাকেই বলা হয় ডিন্যাচুরেশন, এবং এর উল্টোটাকে বলা হয় রিন্যাচুরেশন। তখন প্রচন্ড ঠান্ডাতে রেখে দিতে হবে, আবার দুটো স্ট্র্যান্ড পরস্পরের মধ্যে চিপকে যাবে। তো হাই পিএইচ, হিট, আরো এটসেট্রা বিভিন্ন প্রসেস আছে ডিএনএ কে ডিন্যাচুর করার জন্য। তো ডিএনএ কে ডিন্যাচুর করা হলো, হয়ে গেল, ব্যাস। এবার লাস্ট প্রসেস, তাহলে ডিএনএ কে ডিন্যাচুর করলাম, ডিন্যাচুর করার পর ভিএনটিআরটাকে নিলাম, ভিএনটিআরটাকে নিয়ে আমি এরকম একটা পেপারের মধ্যে ফেললাম, এই পেপারটার নাম হচ্ছে নাইট্রোসেলুলোজ পেপার। এই পেপারটার নাম হচ্ছে নাইট্রোসেলুলোজ পেপার। তো নাইট্রোসেলুলোজ পেপারের মধ্যে আমি ভিএনটিআরটাকে ফেলে দিলাম, ফেলে দিয়েছি নাইট্রোসেলুলোজ পেপারের মধ্যে ভিএনটিআরটাকে। এই যে প্রসেস, অর্থাৎ এই ডিএনএর ভিএনটিআর কে নিয়ে যে প্রসেসটা করা হয় নাইট্রোসেলুলোজ পেপারের উপর, একে বলা হয় সাদার্ন ব্লটিং। যদি এটা আরএনএ হতো তাকে বলা হতো নর্দার্ন ব্লটিং। কিছু কিছু সময় আরএনএর ক্ষেত্রেও করা হয়। যদি এটা আরএনএ হতো তাহলে আমরা সেটাকে বলতাম নর্দার্ন ব্লটিং। যদি প্রোটিনের ক্ষেত্রে এরকম পরীক্ষা করা হয় নাইট্রোসেলুলোজ পেপারের উপর, সেটাকে বলা হয় ওয়েস্টার্ন ব্লটিং। যদি পোস্ট ট্রান্সক্রিপশন, অর্থাৎ যখন আরএনএ থেকে প্রোটিন হয়, ট্রান্সক্রিপশনের যে ব্যাপারটা, ট্রান্সক্রিপশন না, ট্রান্সলেশন, যখন প্রোটিন তৈরি হয় আলটিমেটলি, তার যে আগের যে মুহূর্তটা পোস্ট ট্রান্সলেশনার, এটাকে মডিফিকেশন বলতে পারো। তার মানে ওই প্রোটিনটা যেটা তৈরি হয়, প্রোটিনটাকে মডিফাই করার জন্য, বাট সেটা ট্রান্সলেশনার পিরিয়ডে ওই মডিফিকেশনটা করার জন্য তখন যে পরীক্ষাটা করা হয় সেটাকে বলা হয় ইস্টার্ন ব্লটিং। সবগুলোই বলে দিলাম, বাট আমার এখানে এত কিছু লাগবে না, আমার একটাই লাগবে, সেটা হচ্ছে সাদার্ন ব্লটিং। আমার সাদার্ন ব্লটিং লাগবে। তো সাদার্ন ব্লটিং এর মাধ্যমে আমি নাইট্রোসেলুলোজ পেপারে ফেললাম এগুলোকে। ফেলার পর জাস্ট আর একটা কাজ করব, যখনই আমরা ফেলে দেবো তারপরে জাস্ট আমরা একটা কাজ করব, প্রত্যেকটা ভিএনটিআর এর সাথে আমরা একজনকে লাগাবো, প্রত্যেকটা ভিএনটিআরে আমরা একজনকে লাগিয়ে দেবো, কাকে লাগাবো? প্রত্যেকটা ভিএনটিআরে আমরা একজনকে লাগিয়ে দেবো। যাদেরকে আমরা লাগালাম এগুলোকে বলা হয় প্রোব। কি বলা হয় এদেরকে? প্রোব কি এটা অনেকেই জানো, আশা করছি আর বলতে পারেন, তবুও আমি বলে দিচ্ছি, প্রোব কিছুই নয়, প্রোব হচ্ছে একটা মার্কার। একটা মার্কার যেটা রেডিও অ্যাক্টিভ হয়। রেডিও অ্যাক্টিভ মানে কি? মানে যদি এর উপরে আলো ফেলা হয়, যদি এর উপরে কোনো রে যায়, সাপোজ ধরো আমি এর উপর দিয়ে এক্স রে পাঠিয়ে দিলাম, পাঠালাম, যখনই আমি এক্স রে পাঠাবো, যেহেতু প্রত্যেকটা ভিএনটিআর এর সঙ্গে প্রোব লাগানো আছে এবং প্রোব হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, তো ওরা জ্বলে উঠবে, যখনই জ্বলে উঠবে আমরা তখনই ওকে দেখতে পাবো। ব্যাস, হয়ে গেল, প্রোব লাগিয়ে দিলাম। এতটা পর্যন্ত আমার সাদার্ন ব্লটিং কমপ্লিট। এখানে আমার সাদার্ন ব্লটিং কমপ্লিট। বেশ, এবার সেই মেশিনটাকে আনবো। কোন মেশিনটা? একদম প্রথম যে আমরা মেশিনটা দেখেছিলাম, যে এরকম একটা মেশিন থাকে, সেই মেশিনটাতে ফেলে দেওয়া হয়। এই যে মেশিনটা, যেখানে আমরা ভিএনটিআর এর প্যাটার্নটা পেয়েছিলাম, তখন তো খুব সহজে বুঝে গেছিলাম যে এরকম একটা মেশিনটাকে হয়। বাট এবার সেই মেশিনটা অ্যাকচুয়ালি কি করে সেটা দেখবো। কিছুই না, সহজ জিনিস। এই মেশিনটাকে বলা হয়, তাহলে যেমন ছিল 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 4 5 6 7 8 9 10 হয়ে গেল। এরকম 10টা ছিল। এবার যে আমি যে ভিএনটিআরটা পেয়েছি, সেই ভিএনটিআরটাকে জাস্ট এখানে ফেলে দেবো। সাপোজ এই মুহূর্তে তো আমি কোনো ভিএনটিআর নিয়ে কাজ করছি না, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি এরকম একটা ভিএনটিআর পেয়েছিলাম 2 3 4 5 6 7, এই ভিএনটিআরটা আমরা পেয়েছিলাম। ভিএনটিআরটাকে মেশিনে ফেলে দিলাম। এই মেশিনটাকে বলা হয় অটো রেডিওগ্রাফি মেশিন। ঠিক আছে, মেশিনটা বলা হয় অটো রেডিওগ্রাফি মেশিন। হয়ে গেল, ফেলে দিলাম। এবার কি করব? এর ভেতর দিয়ে রে দেবো, চালাবো।
এর ভেতর দিয়ে এক্সরে চালানো হলো। অটো রেডিওগ্রাফি মেশিনের এটাই কাজ, এর ভেতর দিয়ে এক্সরে চালানো হয় বা কোনো রেডিও অ্যাক্টিভ রেকে চালিয়ে দেওয়া। যখনই রে চালিয়ে দেওয়া হলো, আমরা অলরেডি প্রোব লাগিয়ে রেখেছিলাম, প্রোব লাগানো ছিল, প্রোব জ্বলে উঠবে। যখনই এর ভেতর দিয়ে রে যাবে, সাথে সাথে এগুলো জ্বলে উঠবে, সাথে সাথে এরা জ্বলে উঠবে। প্রত্যেকে এরকম ভাবে জ্বলে উঠবে। যখনই জ্বলে উঠবে তখন আমরা এখান থেকে প্যাটার্নটা পেয়ে যাব। যখনই এরা জ্বলে উঠলো, তখনই সেখান থেকে আমরা ফিঙ্গারপ্রিন্টিং এর প্যাটার্নটা পেয়ে গেলাম। ফরেনসিক অ্যানালাইসিস কমপ্লিট, ডাটাও আমাদের হাতে এসে গেল। এইটুকুই, দ্যাটস অল ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। আর কিছুই নেই, শেষ। আমি জানি না কতক্ষণে কমপ্লিট করলাম, সামথিং 30 মিনিটের একটু বেশি হয়েছে। তো এটাই, এর বাইরে আর কিছুই নেই এখানে। এটা প্রথমে বলেছিলাম যেমন কমপ্লিকেটেড, আমি জানি না এই মুহূর্তে কার কতটা সহজ লাগলো, তবে চেষ্টা করলাম যতটা সহজভাবে যে কেউ এটা যাতে বুঝতে পারে। আশা করছি কোনো অসুবিধা হয়নি। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে। আবার অন্য কোনো একটা এরম কোনো টপিক, আউট অফ সিলেবাস কোনো একটা টপিক যেগুলো আমাদের জানা প্রয়োজন, সেরকম কোনো একটা টপিক নিয়ে আবার খুব তাড়াতাড়ি চেষ্টা করব ক্লাস নিয়ে আসার। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো। বোঝা গেল সবার, আশা করছি কোথাও কোনো অসুবিধে নেই, সবাই বুঝতে পারলে খুব সহজভাবে। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ভালো থেকো সবাই।